হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ, আসলে আমি অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম আপনার সাথে কথা বলতে। কিন্তু কোনোভাবেই কথা বলতে পারতেছিলাম না ওর সাথে। শেষ পর্যন্ত পারলাম। আচ্ছা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে নেন। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে কিভাবে এখানে গ্রিড টেনে আমরা শিফটের মাধ্যমে কর্নার থেকে একটা বৃত্তকে বড় করে সমানভাবে পেতে পারি। তারপর সেই বৃত্তটাকে আমরা কপি করলাম কন্ট্রোল সি এর মাধ্যমে। কন্ট্রোল সি তে কপি করার পর আমরা পেস্ট করেছি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করার জন্য। তারপর এটাকে শিফট আল্টার চেপে সমানভাবে ছোট করে আমরা বৃত্তগুলোকে সাইজ করে নিয়েছি, রিসাইজ করে। তো তারপরে যে অপশন গুলো আছে আমরা চাইলে এরকম সেম টু সেম বানিয়ে ফেলতে পারি, যেটা হচ্ছে যে এখানে আমাদের কিছু টুলস এর ব্যবহার হবে। এই টুলস পর্যন্ত যেহেতু আমরা এখনো যাই নাই, সেক্ষেত্রে এগুলো দেখাচ্ছি না। আমি এখান থেকে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজগুলো করা যায়। এখান থেকে আমরা এটাকে এই ধরনের আমরা কপি করে ফেলতে পারি, সেম টু সেম কালার করে। ঠিক আছে, আমরা নিজে থেকেও তৈরি করতে পারি। ভাই একটু রিপ্লে দেখাবেন? তো আমরা যেহেতু এখনো অ্যাডভান্স এই টুলস গুলোতে যাই নাই, সেক্ষেত্রে আমরা এগুলো একটু পরে দেখবো। আমরা শুধু দেখলাম এখানে শিফটের ব্যবহার এবং শিফট আল্টারের ব্যবহারটা। ঠিক আছে, আমি এটাকে কেটে দিচ্ছি। এই গ্রিড গুলোকে মুছে ফেলার জন্য আমরা যাব ভিউ, ভিউ মেনু থেকে গ্রিড, এখানে ক্লিয়ার গ্রিড একটা অপশন আছে। এই গাইডস গুলো অপশন ক্লিয়ার করার জন্য এখানে ক্লিয়ার গাইডস। ওকে, এটাকে আনলক করার জন্য একটা ইমেজকে আমি কন্ট্রোল টুল মাধ্যমে লক করেছিলাম, এটাকে আনলক করার জন্য কন্ট্রোল আল্টার টু আনলক। এবার আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শুধু ডিলিট চাপছি, ডিলিট চেপে এটাকে ডিলিট করছি। যেহেতু আমাদের এটারও কাজ শেষ, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা আসি, সেটা হচ্ছে যে আমরা পেন টুলের কাজ দেখেছি। পেন টুলের ভিতরে যতগুলো টুলস ছিল, যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, তারপর অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই চারটি টুলের কাজ আমরা পুরোপুরি ভাবে দেখেছি। তো এখানে আমরা এরপরে যে টুলগুলোতে যাব, এটা হচ্ছে আপডেট ভার্সন যাদের, কার্বোরেটর টুল, এটা যাদের আপডেট ভার্সন তাদেরটা শো করবে। তো এই টুলের কাজ হচ্ছে আমরা যখন পেন টুলে ক্লিক করতাম নর্মালি এখানে একটা কর্নার থাকতো। তো এই টুলে কোনো কর্নার আসে না, এটা কার্ভ হয়ে যায়। ঠিক আছে, তো কার্ভেট টুলের সুবিধাটা হচ্ছে যেখানে আমি ক্লিক করলাম, করার পর এখানে ক্লিক করছে, এটা দেখেন অটোমেটিক ব্যান্ড হয়ে আসতেছে, এখান থেকে বাঁকা হয়ে আসছে। ঠিক আছে, শেপটাকে বাঁকা করে নিচ্ছে, কোনো কার্ভ থাকতেছে। ঠিক আছে, এখান থেকে চাইলে এগুলোকে ড্রাগ করে আমি সরিয়ে নিতে পারি। এটা হচ্ছে এই টুলের সুবিধা। আচ্ছা, আমরা এই টুলটাও দেখলাম। তো তারপর যেটা আছে টাইপ টুল, টাইপ টুলের ভিতরে বাকি যে টুলস গুলো আছে এগুলো আমি সব বাইরে নিয়ে আসছি। তো টাইপ টুলের যে কাজটা, টাইপ টুল নর্মালি হরিজন্টালি লিখে থাকে। তো এখানে আমি টাইপ টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করছি। ক্লিক করার সময় দেখেন এখানে যাদের 18 ভার্সন কিংবা সিসি 21 ভার্সন থেকে আছে তাদেরটা এখানে লোরেম ইসলাম এই লেখাটা থাকবে, না হলে এমনিতেই শুধু যেটা ব্যাকডেট ভার্সন আছে তাদেরটা এমনিতেই শুধু এখানে সিলেক্ট হবে। ঠিক আছে, এখান থেকে আমি ধরেন এরকম শো করবে, কিছু আসছে না কিন্তু এরকম একটা দাগ আসছে। ঠিক আছে, আমরা চাইলে এখানে লিখতে পারি, লিখলাম। তো এটাকে আমরা এই যে বাউন্ডিং বক্সটা দেখতে পাচ্ছি, এটা আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটা সিলেক্ট করার পর এরকম একটা বাউন্ডিং বক্স পাবো। এটাকে আমরা চাইলে শিফট আল্টার ধরলে আমাদের কি হয়, সমানভাবে সেন্টার থেকে বড় হয়। আমরা চাইলে এখানে ড্র্যাগ করে ছোট বড় করতে পারি। অথবা এটার জন্য আমরা টেক্সট নিয়ে যখন কাজ করব, টাইপ টুলে যে কাজগুলো করব, তখন এই পাশে ক্যারেক্টার প্যানেল আছে, এই ক্যারেক্টার প্যানেল থেকে আমরা এগুলার ফন্টের নাম, যেমন এখানে আছে মাইরিড প্রো ফন্ট, এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি। যেমন ডিফল্ট ফন্ট যেগুলো আছে এরিয়াল, আমি এরিয়াল ব্ল্যাক করে দিচ্ছি। এখানে আমরা চাইলে ফন্টটা আমরা এটাকে সিলেক্ট রেখে আমরা ফন্ট পরিবর্তন করে নিতে পারি। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখানে পুরোপুরি, যেমন এখানে লোগো ডিজাইন দুইটা লেখা আছে, তার মধ্যে আমি শুধু ডিজাইন লেখার ফন্টটা চেঞ্জ করতে চাই। সেক্ষেত্রে আমি টাইপ টুলে যাব, যাওয়ার পর এখানে ক্লিক করে এখান থেকে ড্রাগ করে যতটুকু আমি চেঞ্জ করবো ততটুকু সিলেক্ট করে নিচ্ছি। এই ফন্টটুকু সিলেক্ট করে আমি এখান থেকে এটার ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, এটা রেগুলার করে দিলাম। তাহলে দেখেন
একটা লেখার মধ্যে দুই ধরনের ফন্ট আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, তো আমি আবারও কন্ট্রোল জেড ব্যাগে যাচ্ছি, একই ফন্টে আসছি। এবার এটাকে সিলেক্ট করে আমি চাইলে এটা সাইজ পরিবর্তন করতে পারি। এখানে ডিফল্ট একটা সাইজ আছে, দেখেন এখানে 54 দেওয়া আছে, আমি এখানে 72 পর্যন্ত করে দিতে পারি। এখানে 72 পর্যন্ত ডিফল্ট দেওয়া আছে। তারপর আমি চাইলে এখানে ছোট করে নিতে পারি ফন্ট সাইজটুকু। তো এটা ছোট করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা সাইজ ছোট বড় করে দিব। 72 পর্যন্ত আছে, তারপরও যদি মনে হয় যে আমার 72 হবে না, আরো বড় লাগবে, তাহলে আমরা এখানে এই বক্সটাকে ভিতরে সিলেক্ট করে আমরা এখানে লিখে বলে দিতে পারি যে আমার 100 পিটি লাগবে, 100 দিয়ে এন্টার। ঠিক আছে, তাহলে 100 পিটি চলে আসছে। এখানে 72 আছে বলে যে 72 পর্যন্তই থাকবে তা না, এখান থেকে আমরা লিখে বলে দিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা তারপরে এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি। ফ্লোটিং প্যালেট থেকে আমি সোয়াচ প্যানেলে যাচ্ছি, সোয়াচের মধ্যে বেশ কিছু কালার আছে, আমি এখান থেকে কালার পরিবর্তন করে দিচ্ছি। আমাদের অবজেক্টের ফিলে যে কালারটা পড়তো এখানেও ঠিক একইভাবে আমার টেক্সটে কালার দেওয়ার জন্য এখানে ফিল কালারটা সিলেক্ট রাখবো। ফিল যে এখানে এখানে ঠিক একই জিনিসটাই শো করছে। আচ্ছা, এটা আমরা টাইপ টুলের ডিফল্ট প্রথমটার কাজ দেখলাম। তো তারপরে যেটা আছে এরিয়া টাইপ টুল। তো এরিয়া বলতে আমরা একটা গন্ডি, একটা বাউন্ডারি, একটা এরিয়া বুঝি। তো তাহলে আমরা এরিয়া টাইপ টুলের কাজটা কি, এরিয়া টাইপ টুলটা আমি সিলেক্ট করে এখানে ক্লিক করলে দেখেন টুলটা কোনো কাজ করছে না। ঠিক আছে, এর নির্দিষ্ট একটা এরিয়ার প্রয়োজন। তো এই এরিয়া টুলটা কিভাবে কাজ করবে আমরা দেখি। আমরা এখান থেকে যে কোনো একটা শেপ ব্যবহার করছি, এখানে রেক্ট্যাঙ্গুলার শেপটা আমি ব্যবহার করছি। এখানে একটা এরিয়া নিলাম, এটা একটা এরিয়া, এটা সিলেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় আমি এরিয়া টুলে গেলাম, এরিয়া টাইপ টুল। এবার এখানে ক্লিক করছি, দেখেন কর্নারে যাব, ভিতরে এই এরিয়ার মধ্যে লেখাটা আসছে। আমি এটা ছোট করে নিচ্ছি, ফন্ট সাইজটা এখান থেকে ছোট করে নিচ্ছি, যেমন 8 পিটি। এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এখানে ভি দিয়ে এখানে পেস্ট করছি অনেকগুলো। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, দেখেন আমি যে বক্সটা দিয়েছি বক্সের মধ্যেই কিন্তু আছে। কন্ট্রোল ভি এর মাধ্যমে আমি পেস্ট করছি। এই এরিয়াটা কিভাবে নিলেন আবার একটু দেখুন। আচ্ছা, এই এরিয়া নেওয়ার জন্য যেটা করেছি আমরা সেটা হচ্ছে যে এখান থেকে একটা এরিয়া নিয়েছি, রেক্ট্যাঙ্গুলার টুল ব্যবহার করেছি। রেক্ট্যাঙ্গুলার টুলটা এখানে আমার ইচ্ছা মতো ড্র করে নিলাম কতটুকু এরিয়া প্রয়োজন। ঠিক আছে, তারপর আমি এরিয়া টাইপ টুল গিয়ে কর্নারে গিয়ে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা এটা আমরা এরিয়া নিচ্ছি। তারপরও যদি মনে হয় যে আমার এরিয়াটা এরকম বক্সের মতো প্রয়োজন নাই, একটা পাখির মতো প্রয়োজন, কিংবা যে কোনো একটা শেপ আমি এখান থেকে ওই রকম করে তৈরি করে নিতে পারি। পেন টুলের মাধ্যমে তৈরি করতেছি, তৈরি করে আমরা এই এরিয়ার মধ্যেও চাইলে লিখতে পারি। এটাও তো একটা এরিয়া, তাই না? তো এই এরিয়ার মধ্যে আমরা এরিয়া টাইপ টুলটা ব্যবহার করব। প্রত্যেক কর্নারে ক্লিক। ঠিক আছে, তাহলে আমরা এরকম কি একটা টেক্সট দিয়ে পাখির মতো তৈরি করতে পারতেছি, যে কোনো জিনিস। ঠিক আছে, আমরা একটা এরিয়া তৈরি করে তার ভিতরে এরিয়া টাইপ টুলটা ব্যবহার করতে পারি। ভাইয়া এটা কি একটু টাইপোগ্রাফি বলা যায়? হ্যাঁ, এটাও একটা টাইপোগ্রাফির মধ্যেই পড়ে। আচ্ছা, তারপরে যেটা আছে এটা হচ্ছে টাইপ অন এ পার্ট টুল। তো টাইপ অন এ পার্ট টুল, আমরা প্রথমে টাইপ টুল দেখলাম, তারপর এরিয়া টাইপ টুল দেখলাম, টাইপ অন এ পার্ট টুল। এখানে পাথ একটা শব্দ আছে যেটা আমরা আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম প্রথম ক্লাসের দিকে। পাথটা হচ্ছে কি, যে আমরা ইলাস্ট্রেটর যে শেপে কাজগুলো করে থাকি, এখানে ফিল কালার, স্ট্রোক কালার থাকে, তারপরে যে নীল লাইনটা থাকে এই লাইনটা হচ্ছে পাথ। এখানে একটা আমি লাইন তৈরি করলাম, এখান থেকে কালারটা নান করে দিলাম, এখানে একটা পাথ শো করছে, পাথটা এই পর্যন্ত আছে। তাহলে আমি পাথ ওয়ানে টাইপ ওয়ানের পাথ টুল যেটা আছে, এটা যদি আমি এই পাথের উপর ব্যবহার করি কি হবে, এই পাথের উপর দিয়ে লেখাটা চলে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে লেখাগুলোকে বড় করে দিচ্ছি। আমি এখান থেকে পার্টটা যতটুকু ব্যবহার করেছি ততটুকু চলে গেছে। এখানে লাল শো করার কারণ হচ্ছে যে এখান থেকে কিছু অংশ ফাঁকা আছে, যে আমরা এখানে লেখাটা যতটুকু ছিল ফন্ট সাইজটা বাড়ানোর কারণে লেখাটা আরো ভিতরে চলে গেছে অনেক, এই জন্য এগুলো শো করছে। আমি এখান থেকে কমাই দিলে এটা আরো চলে আসবে, ব্যাক স্পেস চাপছি, হ্যাঁ এখান থেকে বের হচ্ছে আরো লেখা। অনলাইনে কয়জন আছে? ঠিক আছে, আচ্ছা আমরা এখানে পাথ ওয়ানে টাইপ টুলের কাজ দেখলাম, টাইপ ওয়ানের পাথ টুল। তো এটার মাধ্যমে আমরা দেখলাম কিভাবে পাথের উপরে লেখা যায়। এটা আমি এখান থেকে একটা শেপ তৈরি করে দিয়েছিলাম।
আমি যদি এখানে একটা বৃত্ততে লিখতে চাইতাম, এরকম একটা বৃত্ত, এই বৃত্তর ভিতরে আমি লিখবো। এখানে যেহেতু এখন কি আছে, একটা স্টক কালার দেওয়া আছে, যখন এটা আমরা টাইপ 1 এ পাথ টুলটা ব্যবহার করবো তখন এই স্টক কালারটা অটোমেটিক চলে যাবে, এখানে পাথ হিসেবে কাজ করবে। ক্লিক করছি, ঠিক আছে। তো তারপর এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট দুইটা অপশন দেখতে পাচ্ছি এবং এখানে সেন্টার পয়েন্ট তিনটা অপশন। তো এগুলোর মাধ্যমে আমরা চাইলে আমাদের লেখাগুলোকে সরিয়ে নিয়ে যেতে পারি, ঠিক আছে, ড্র্যাগ করে সরাইতে পারি। এখান থেকে আমরা সেন্টার পয়েন্টটা সরাই নিতে পারি, ঠিক আছে। ভাইয়া আবার এটাকে রাউন্ড শেপের ভিতরে লেখা যায় না? ও সরি, ভিতরে বাইরে করা যাবে না তাইলে? বাইরে করার জন্য এই যে আমরা যে এখান থেকে সেন্টার পয়েন্ট নিয়ে ঘোরাচ্ছি, ঠিক আছে, এটা ঘোরানোর সময় এটাকে ড্র্যাগ করে নিচের দিকে করে দিলাম, তাহলে বাইরে চলে গেছে, ঠিক আছে। আর ভাইয়া আমরা যে রাউন্ড শেপের উপরে প্যাথের উপরে যখন টাইপটা করব তখন কার্সরটা কি আমরা ওই রাউন্ড শেপের প্যাথের উপরে মানে ক্লিক করব? বুঝি নাই। মানে আমি বলছি, বা আমি একটু হচ্ছে দাগ দিলাম। হ্যাঁ, এই যে ভাইয়া যখন আমরা লিখবো তখন কি এই যে এটা এগুলোর উপরে হচ্ছে ক্লিক করব? লেখার জন্য এখানে যখন আমরা এখানে একটা অপশন নিয়েছি তখন আমরা টাইপ টুল অথবা এখানে ডাবল ক্লিক করলে এটা অপশনগুলো শো করবে, ঠিক আছে। এবং এখান থেকে আমরা হুম। সিলেক্ট করে এর ভিতর লিখতে পারবো, যেমন এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, এগুলো ডিলিট করে দিয়েছি। তো এখন আমার এখানে টাইপ টুলটা কাজ করছে, এখানে আমি ইচ্ছা করলে লিখতে পারি, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে আমরা প্রথমে কিভাবে এটা উপর নিয়ে আসবো, যেমন এখানে একটা বৃত্ত নিয়ে আসলাম, ঠিক আছে, নিয়ে আসার পর এখানে টাইপ 1 এর পার্ট টুলটা আমরা এই লাইনের উপরে ক্লিক করলাম, ক্লিক করলে অটোমেটিক এর লাইনের উপর লেখাটা চলে আসছে, ঠিক আছে। তো তারপরে তার যেটা মানে কি হচ্ছে, ভাইয়া, হ্যালো ভাইয়া, জি তার বলেন। মানে কি আগে থেকে লিখে কপি করে রাখা লাগবে টেক্সট গুলো, পরে লেখা যাবে না? হ্যাঁ, পরেও লিখতে পারবেন, এখানে আমি কপি করি না, ডিফল্ট যে ইলাস্ট্রেটর আপডেট ভার্সনটা আছে এখানে ডিফল্ট কিছু ফন্ট আছে, আপনি টাইপ টুলটা ও, ব্যবহার করলে জি ভাই। অটোমেটিক কিছু লেখা থাকে, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমি যদি জাস্ট উপরে লিখে দিই, লিখে দেওয়ার পরে জাস্ট এই নেমের পাথ শুধু ইউজ করলেই তার ফিগারটা চেঞ্জ হবে, তাই না? উম, বলুন। বলতেছি যে আপনি যে যে রাউন্ডটা করছেন, হুম, হুম, লেখার পরে যে আপনি যে লেখার যে পাথগুলো আছে, হুম। জাস্ট ওটার উপরে আপনি ক্লিক করার সাথে সাথে ওই জিনিসটা ফিগার নিচ্ছে না, মানে বৃত্ত হ্যাঁ, হ্যাঁ, আকারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি টাইপ 1 এ পার্ট টুলের কাজটা দেখলাম, তারপর এটা আছে কি ভার্টিক্যাল টাইপ টুল। তো নর্মালি আমরা যখন টাইপ করি এটা হরিজন্টালি আসে, তো তারপর এখানে আছে ভার্টিক্যালি, যেমন আমরা সিডি কভারের এক কর্নারে যে লম্বা একটার পর একটা লেখা থাকে, কিংবা একটা বুক কভারের সাইডে যে লেখাটা থাকে একটা নিচে একটা, তো এই ধরনের লেখার জন্য আমরা এটা ভার্টিক্যাল টাইপ টুলটা ব্যবহার করতে পারি। এখানে ক্লিক করছি, একটা নিচে একটা লেখা থাকবে, এখানে আমি লিখছি, ঠিক আছে, এভাবে। তো এটা ভার্টিক্যাল টাইপ টুলের মাধ্যমে কাজ করতে পারে। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এখানে আমরা প্রথমে এরিয়া টাইপ টুলের কাজ দেখলাম, এটা ডিফল্ট ভাবে লিখে গেছে। তাহলে এই টাইপ টুলটা এই এরিয়া টাইপ টুলটা কিভাবে কাজ করবে, এটা হচ্ছে ভার্টিক্যাল ভাবে লিখবে। তাহলে আমরা একটা এরিয়া নিই, এরিয়ার ভিতরে আমরা এখন এখানে ভার্টিক্যাল টাইপ টুলটা ব্যবহার করছি, দেখেন এটা একটা নিচে একটা লিখছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা ক্যারেক্টার প্যানেলটা যখন নিব তখন আরো বেশ কিছু অপশন আছে, এখান থেকে প্যারাগ্রাফ, এখান থেকে আমরা অ্যালাইন বলে দিতে পারবো কোন দিকে চাচ্ছি, ঠিক আছে, উপর নিচ। তো তারপর এখানে আমরা এটার কাজ দেখলাম, তারপর যেটা আছে ভার্টিক্যাল টাইপ 1 এ পার্ট টুল। তাহলে টাইপ 1 এ পার্ট টুল আমরা প্রথমে একবার দেখেছিলাম, সেম একই জিনিসগুলো, এগুলো শুধু ভার্টিক্যালি কাজ করবে, ঠিক আছে। তাহলে আমরা একটা পাথ নেই এখানে, তো এখান থেকে আমি ভার্টিক্যাল টাইপ 1 এ পার্ট টুলে কাজ করছি, এখানে দেখেন একটার নিচে একটা শুধু লেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা টুল যেটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় পত্রিকা পড়ার সময় দেখি প্রথমে একটা অক্ষর অনেক বড় করে দেওয়া আছে, তারপর থেকে লেখাগুলো আছে, ঠিক আছে। এই ধরনের অক্ষরগুলোকে টাচ করে বড় করে করে দেওয়ার জন্য এখানে টাচ টাইপ টুল একটা অপশন আছে, এখান থেকে আমি যে কোনো একটা ফন্টকে, যেখানে একটা অক্ষরকে নির্দিষ্টভাবে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করলাম, এটাকে আমি বড় করে দিচ্ছি। এখানে একটা বাউন্ডিং বক্স আছে, চাইলে এখান থেকে একটু ঘুরাই দিতে পারি, রোটেট করতে পারি, ঠিক আছে। প্রথমে সিলেকশন করতে হবে। হ্যাঁ, এটা এই টুলের মাধ্যমে সিলেকশন করা যায়, টাচ টাইপ টুল।
ভাইয়া নিউজ পেপারে তাহলে যেগুলো হচ্ছে লেখালেখি করে সেগুলো কি ফটোশপে, সরি ইলাস্ট্রেটরে, নাকি হচ্ছে আহ, এমএস অফিসে? এগুলো বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকে, যা যা যে যেটা সুবিধা মনে করে, ঠিক আছে। এখানে ওয়ার্ডেও হয়ে থাকে, ইলাস্ট্রেটরও হয়ে থাকে, অনেকে কোরিয়াল ব্যবহার করে থাকে, ঠিক আছে। এখানে বেশ কিছু সফটওয়্যার আছে, যেমন ভাইয়া, অনেকে ইনডিজাইন ব্যবহার করে, ঠিক আপনি আছে। যদি একটু বাংলা ফন্ট, জি বলেন। ভাইয়া আপনি যদি একটু বাংলা ফন্ট দিয়ে একটু মানে লিখতেন ভালো হইতো। বাংলা ফন্টের জন্য আপনাদের পিসিতে অবশ্যই বাংলা ফন্ট ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের বাংলা লেখার জন্য যেটা হচ্ছে যে বিজয় 52 জি। অথবা অব্র, এরকম সফটওয়্যার গুলো ইনস্টল করতে হবে। ভাইয়া, জি বলেন। হ্যালো ভাইয়া, মানে আমরা যে প্রবলেমটা ফেস করি, দেখা যায় যে আমি আমার পিসিতে যে ফন্টটা আছে আমি ওইটা দিয়ে লিখলাম, এই কাজটা আমি যদি অন্য কোনো পিসিতে নিয়ে ওপেন করি, ওইখানে ওই ফন্টটা না থাকলে এটা তখন তখন উল্টাপাল্টা চলে আসে। এইটার জন্য সলিউশন কি? ইলাস্ট্রেটরে কাজ করার পর আমরা টেক্সট চাইলে এক্সপান্ড করে দিতে পারি, ঠিক আছে। ক্রিয়েট আউটলাইন করলে টেক্সটটা ভেঙে যাবে, যেমন এখানে একটা ফন্ট আকারে আছে, এটা চাইলে আমরা পরিবর্তন করতে পারতেছি, ঠিক আছে। আর যদি আমি এটাকে এক্সপান্ড করি, এখানে সিলেক্ট থাকা অবস্থায় রাইট হুম বাটন হুম। ক্লিক করলাম, করার পর এখানে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে। তো এটা এখন ফন্টে নাই, এটা একটা শেপে আছে, এখন চাইলেও এটা ফন্ট চেঞ্জ আচ্ছা, করা যাবে না, ঠিক আছে। এটা প্রত্যেকটা শেপ একইভাবে শো করবে প্রত্যেকটা পিসিতে, ঠিক আছে। আর এটা কি যদি আপনি, বাংলা ক্ষেত্রে করা যাবে? বাংলা ওয়ার্ড গুলার ক্ষেত্রেও করা যাবে? হ্যাঁ, সব ক্ষেত্রেই করা যাবে। আর যদি করা আপনি, যেতে পারে, করা যেতে পারে। যেটা হচ্ছে যে ফন্টটা সেম ফন্টটা পেতে চান, আবার পরবর্তীতে এখানে এডিট করবেন, যেমন এটা কিন্তু চাইলেও এখানে আর কিছু লিখতে পারবেন না, এটা ভেঙে ফেলছি, ঠিক আছে। আর আপনি যদি বলেন যে আমি লিখবো, আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। আমি এটাকে ভাঙতে চাই না, অন্য পিসিতে নেওয়ার পরও একটু এডিট করব, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি যে ফন্ট দিয়ে এটা লিখছেন, এই ফন্টটা ওই পিসিতে হুম। প্রথমে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা। হুম। তো এখানে আমরা ঠিক টাইপ আছে। টুলের কাজগুলো ভাইয়া, দেখলাম। জি বলেন। ভাইয়া আপনি যখন শেপ পেনে আসলেন, ওই যে লরেম আইপিসাম বা ইপসাম, হুম। তখন কি এটা পিক্সেলে চলে আসছিল? না, এটা পিক্সেলে ছিল না। মানে যখন আপনি শেপ করলেন, টেক্সট থেকে শেপে টেক্সট থেকে আমি করলেন। এটাকে লেখার যে ফরম্যাটটা আছে, এটাকে শুধু ক্রিয়েট আউটলাইন করেছি, এখান থেকে লেখা যাবে না, কিন্তু এটা ভেক্টর ফরম্যাটেই আছে, ঠিক আছে। এটা ও, জুম করলেও ফাটবে না, ঠিক আছে। ইলাস্ট্রেটরটা দেখতে পাবো। আচ্ছা, এখানে আমরা টাইপ টুলের কাজ দেখলাম, তারপর এখানে বেসিক আরো কিছু শেপ আছে, এগুলোর কাজ আমরা দেখি, যেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। তো লাইন জিনিসটা কি হয়, যেদিকে যাক এটা একটা সমান ভাবে যায়, লাইন অনুযায়ী যায়, ঠিক আছে। তো লাইন সেগমেন্ট টুলটা কাজ করে স্টক দিয়ে, ঠিক আছে। আর বাহিরে যারা কথা বলছেন তারা একটু মাইক্রোফোনটা মিউট করে নিয়েন। আচ্ছা, লাইন সেগমেন্ট টুল দ্বারা আমি এখানে একটা কিছু ড্র করলাম, করার পর এখানে দেখেন কোনো কিছু শো করছে না, একটা পাথ শো করছে। তো আমরা এখানে স্টক কালার ব্যবহার করতে পারি, কারণ এটা একটা লাইন, এখানে কোনো ইয়ে নাই, এখানে স্টক কালার ব্যবহার করলাম। এখানে আবার স্টক কালার দিয়ে আমি এটাকে লাইন টানছি, যেদিকে টানি না কেন এটা সোজা একদিকে চলে যাবে লাইন সেগমেন্ট টুলটা। তো এখানে আমি লাইন সেগমেন্ট টুল গুলো নিলাম, নেওয়ার পর এখানে যদি আমি ফিল কালার দিই, এটা কিন্তু কোনো কাজে দিবে না, ঠিক আছে, ফিল কালারটা, কারণ এটা তো কোনো এরিয়া নেই ভিতরে, একটা লাইন চলে গেছে। তো এটা যদি পেন টুলের মতো এখান থেকে যদি আমি একটা এরিয়া তৈরি করে দিতাম, তাহলে ভিতরে ফিল কালারটা দেওয়া যেত। কারণ লাইন সেগমেন্ট টুলে আমার একটা লাইন, একটা পাথের উপর দিয়ে চলে গেছে, সেক্ষেত্রে এখানে ফিলের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে যেটা আছে আর্ক টুল। তো আর্ক টুলটা কিভাবে কাজ করে, লাইন সেগমেন্ট টুলটা ছিল সোজা, তো আর্ক টুলটা হচ্ছে একটু বাঁকা, ঠিক আছে, একটু কার্ভ। তো ইলাস্ট্রেটরে যে কোনো অবজেক্ট যে কোনো জায়গায় যদি কার্ভ থাকে, তখনই আপনারা ধরে নেবেন সেই অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট থেকে কন্ট্রোল হ্যান্ডেল আছে। সেই কন্ট্রোল হ্যান্ডেলটা আমরা কিভাবে দেখবো, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে দেখতে পাবো এখানে কন্ট্রোল হ্যান্ডেল আছে। এই কন্ট্রোল হ্যান্ডেল কারণে
এটা একটু কার্ভ আছে, এখান থেকে চাইলে আমরা কার্ভ অংশটুকু হ্যান্ডেলটাকে দিয়ে বাড়াই নিতে পারি। আচ্ছা, তো তারপরে যেটা আছে একটা স্পাইরাল টুল, যেটা শামুকের মতো। তো স্পাইরাল টুল দ্বারা আমরা ড্রাগ করছি, এখানে দেখেন অনেকটা শামুকের মতো। তো এই স্পাইরাল টুলটা যখন আমি ড্রাগ করছি, তখন দেখেন আমি মাউস ড্রাগ রাখা অবস্থায় কিবোর্ড থেকে ডাউন অ্যারো চাপছি, ভিতর থেকে একটা করে স্টেপ কমবে। যদি আমি কিবোর্ড থেকে ড্রাগ রাখা অবস্থায়, মাউস থেকে ড্রাগ রাখা অবস্থায় কিবোর্ড থেকে আপ অ্যারো চাপি, তাহলে এটা বাড়বে। আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমি এখানে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। তো এই রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা আমরা যেভাবে নিব সেটা হচ্ছে যে এখান থেকে ড্রাগ করে এখানে বিভিন্ন বক্স আছে, আমরা যদি শিফট চাপি কি হবে, এক কর্নার থেকে সমান রেশিওতে আসবে। আর যদি শিফট আল্টার চাপি তাহলে সেন্টার থেকে আসবে। আর এখানে বক্স গুলো নির্ধারণ করার জন্য আমরা এখানে ক্লিক করে বলে দিতে পারি যে কতগুলো বক্স লাগবে এবং বক্সটার উইড কত হবে, হাইট কত হবে। ঠিক আছে, এখানে নাম্বার দিতে পারি। এখানে আমি দিলাম 2, নিচে 5 থাকলো, এখানে ওকে দিলাম। এখানে দেখেন যে দুইটা কোনটা আসছে, হরিজন্টালি আসছে দুইটা, দুইটা কলাম, দুইটা র, আর এখানে 5টা কলাম। আচ্ছা, দুইটা র এখানে আসছে, তারপর এখানে দেখাচ্ছে কয়টা লাইন, কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, এখানে 4টা লাইন দেখাচ্ছে। মূলত এই রেক্টাঙ্গুলার পুরো যে বক্সটা আছে, এই বক্সটা ডিফল্ট থাকে। তারপরে এখানে আমরা যেটা দুইটা অ্যাড করেছি, এই দুইটা হচ্ছে এই দুইটা লাইন। এখান থেকে আমরা চাইলে এটাকে আনগ্রুপ করে দেখতে পারি, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এখানে দেখেন প্রত্যেকটা লাইন সেগমেন্ট টুল দ্বারা অ্যাড করা আছে। এটা ভার্টিক্যালি দেওয়া আছে, হরিজন্টালি দেওয়া আছে, এগুলো ভার্টিক্যালি দেওয়া আছে। এখানে একটা রেক্টাঙ্গুলার টুল আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু কাস্টম ভাবে আমরা নিজে থেকেও তৈরি করতে পারি, যেভাবে হচ্ছে যে এখান থেকে আমরা একটা রেক্টাঙ্গুলার টুল নিলাম, নেওয়ার পর কি এটা লাইন সেগমেন্ট টুল, লাইন সেগমেন্ট টুলটা এখান থেকে আমি ড্র্যাগ করে এ পর্যন্ত নিচ্ছি, যে কয়টা প্রয়োজন আমি সে কয়টা নিয়ে নিচ্ছি, যদি আমরা কাস্টম ভাবে তৈরি করতে চাই সেক্ষেত্রে। তো তারপর এখান থেকে আমার ভাইয়া, কলাম যে কয়টা প্রয়োজন সে কয়টা ড্র্যাগ করে নিচ্ছি। ভাইয়া, কি বলেন? ভাইয়া, এখানে যে লাইনগুলো যে নিলেন, আমি যদি এইভাবে করতে চাই যে লাইনগুলা একটা নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী হবে, মানে একটা লাইন করার পরে এই ডিস্টেন্স অনুযায়ী এর পরের লাইনটা হবে, তো এইভাবে কিছু করা যায় এখানে? এই জন্য আমরা এখান থেকে ম্যানুয়ালি ব্যবহার করব রেক্টাঙ্গুলার গ্রিড টুল। এখানে ক্লিক করছি, করার পর এখানে বলে দিব, ঠিক আছে। তো এখানে আমার বক্সের সাইজটা কত হবে এটা বলে দিচ্ছি। যেমন এখানে আমি দিচ্ছি 500 পিক্সেল। 500 পিক্সেল একটা স্কোয়ার বক্স, তার ভিতরে কয়টা এখানে হরিজন্টালি লাইন থাকবে। হরিজন্টালি যদি আমি এখানে দুইটা দিছি, আমি দিলাম একটা, তারপর এখান থেকে দিচ্ছি ভার্টিক্যালি একটা। তাহলে কি এই স্কোয়ার বক্সটা সমানভাবে সে নিয়ে নিচ্ছে, যে মাঝখানে একটা নিচ্ছে, এদিকে একটা নিচ্ছে। তাহলে এদিকে একটা, এদিকে একটা। তারপরে আপনি যদি চান এখান থেকে, ধরেন এইখান থেকে এই নিচ দিকে এটাকে আরো উপরে উঠাই নেবেন, সেক্ষেত্রে আপনার ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করে গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আপনি সরাই নিয়ে এখানে নিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর নির্দিষ্ট মাপ নিয়ে যদি করতে চান, যেমন এখান থেকে আমি একটা নির্দিষ্ট মাপ নিয়ে করবো, আমি একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, নেওয়ার পর নির্দিষ্ট মাপ নিয়ে এটা মুভ করব। তো আমরা এখানে কি দেখেছিলাম যে সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা, রিসাইজ করা, মুভ করা, রোটেট করা। তাহলে এটার একটা কাজ হচ্ছে মুভ করা। তাহলে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট রেখে সিলেকশন টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে অপশন আসবে হরিজন্টাল, ভার্টিক্যাল, তারপর ডিস্টেন্স। ঠিক আছে, এখানে অ্যালাইনটা 0 করে দিচ্ছি, সবগুলো 0। তো হরিজন্টাল কোনটা, এই দিকে, আর ভার্টিক্যালটা হচ্ছে নিচের দিকে। তাহলে আমি ভার্টিক্যাল যদি 20 পিক্সেল নিচে চাই, সেক্ষেত্রে এখানে 20 বলে দিলাম। এখান থেকে প্রিভিউতে দেখছি কতটুকু ডিস্টেন্স। ঠিক আছে, তো আমি এখান থেকে চাচ্ছি যে 20টা বাড়ায় 50 করে দিই। ঠিক আছে, 50, এখান থেকে 50 পিক্সেল দূরত্বে এটা কপি হবে। যদি ওকে দেই তাহলে এখান থেকে শুধু এখানে সরে আসবে, আর যদি কপি দিই তাহলে অরিজিনালটা ঠিক থাকবে, তারপরে নতুন একটা কপি হবে। কপি, ঠিক আছে। এখানে একটা করলাম, করার পর এখন মনে হচ্ছে যে এটাকে আমি আরো দূরত্ব দিব। এখান থেকে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে 50 আছে, আমি বললাম যে এখানে 200 পিক্সেল নিচে থাকবে এটা।
ঠিক আছে, কপি। এভাবে চাইলে কাস্টম ভাবে আপনি নিজে থেকে তৈরি করে নিতে পারেন, যেটা হচ্ছে অনেক সময় মানি রিসিট কিংবা আপনার আহ, দোকানের যে ইয়েগুলো থাকে আপনার, কি বলে, ক্যাশ মেমো, চালান বই, চালান, চালান বই, ক্যাশ মেমো, চালান, হ্যাঁ। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোতে এই বক্স গুলো ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, তারপরে যেটা আছে এটা আমরা দেখি। তো এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে রেক্টাঙ্গুলার গ্রিড টুলটা আমরা যখন আমরা এখান থেকে ড্রাগ করে নিব, এখানেও আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে যে এখানে ড্রাগ রাখা অবস্থায় আমরা কিবোর্ড থেকে আপ অ্যারো চাপলে এখান থেকে র গুলো বাড়ছে, ঠিক আছে, ডাউন অ্যারো চাপলে র গুলো কমবে। আর যদি আমি লেফট অ্যারো চাপি তাহলে এখান থেকে কলাম গুলো কমবে, রাইট অ্যারো চাপলে কলাম গুলো বাড়বে, ঠিক আছে। আর এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে অথবা গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে এখান থেকে একটা কলামের আমার প্রয়োজন নেই, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, ডিলিট। আচ্ছা, এবার আমরা আসি, সেটা হচ্ছে যে পুলার গ্রিড টুল। পুলার গ্রিড টুলটা কিভাবে কাজ করে, এখানে আমরা দেখেছিলাম যে একটা রেক্টাঙ্গুলার টুল, তারপর কিছু লাইন দ্বারা গ্রিডটা তৈরি করা আছে। এখানে আমার পুলার গ্রিডটা কিভাবে তৈরি করা আছে, পুলার গ্রিডটা আমি এখানে ড্র্যাগ করছি। এখানে দেখেন আমি যখন শিফট আলটা ধরছি তখন সমানভাবে সেন্টার পয়েন্ট থেকে আসছে, আর যদি শুধু শিফট ধরি তাহলে এক কর্নার থেকে আসবে। আর যদি নর্মালি ড্র্যাগ করি তাহলে আমার ইচ্ছা মতো যেভাবে চাই সেভাবে আসবে, এখান থেকে বাঁকা যেমনটি চাই আমি, ঠিক আছে, তেমন ভাবে আসবে। তো এখানে আসার পর এখান থেকে যদি আমি আপ অ্যারো চাপি তাহলে ভিতরের সার্কেল গুলো বাড়বে, বৃত্তগুলো বাড়ছে। ডাউন অ্যারো চাপলে সার্কেল গুলো কমবে। আর যদি রাইট অ্যারো চাপি তাহলে ভিতরের লাইন গুলো বাড়বে, ঠিক আছে। লেফট অ্যারো চাপলে লাইন গুলো কমবে। তো আমি এখান থেকে এটা কমে দিচ্ছি, চিন্তা করি না। এরকম অনেক সময় দেখা যায় যে মেমোরির ভাগ থাকে, ঠিক আছে, যে এতটুকু জায়গা ফাঁকা আছে, এরকম ডিজাইন বোঝানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করার জন্য এগুলো শেপের প্রয়োজন পড়ে। তো এটাকে আমি আবারও নিচ্ছি, এখানে ক্লিক করে আমরা বলে ম্যানুয়ালি বলে দিতে পারি যে কতটুকু থাকবে সাইজ, তারপর এখানে কয়টা লাইন থাকবে। সার্কেল দিচ্ছি আমি 5টা সার্কেল, তারপর লাইন দিলাম এখানে 2টা না 4টা দিলাম। ওকে, এখানে দেখেন সার্কেল কয়টা আছে, 1 2 3 4 5। এই যে প্রথম এটা ডিফল্ট সার্কেল, ঠিক আছে, যেমন এটার ক্ষেত্রে রেক্টাঙ্গুলার ছিল, এটার ক্ষেত্রে ইলিপসটা আছে। তাহলে ভিতরে আমি যে 5টা বলেছি এটা ডিফল্ট থেকে ভিতরে 5টা নিয়ে নিয়েছে। আর যে আচ্ছা 4টা ভাই, লাইন, আমি হ্যালো কি বলেন, ভাইয়া, আমি চাইছিলাম যে এই বৃত্তটার ভিতরে যে সাদা অংশ আছে ওই জায়গায় একটু কালারিং করতে যাচ্ছি, মানে কি কি করতে হবে? এটা কালারিং করার জন্য আমাদের এখনো ওই অ্যাডভান্স অপশনে যাওয়া হয় না। অ্যাডভান্স অপশনে গেলে যেমন এখান থেকে আমরা ডিভাইড অপশন আছে, ঠিক আছে, ডিভাইড করলে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে, তখন আমরা চাইলে এখানে কালার ব্যবহার করতে পারবো। মানে ভাইয়া চাইছিলাম যে এই অবস্থায়। এখন যে ভাইয়া অবস্থা আমার আছে একটা এখান প্রশ্ন থেকে ছিল। ডিভাইড করে ফেলেছি, এখান থেকে যে আমরা চাইলে এইভাবে আলাদা কালার দিতে পারবো, ঠিক আছে। হুম, এটাই জানতে চাইছিলাম। হ্যাঁ, ঠিক ভাইয়া আছে। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া ধরুন এই যে যে আমাদের রাউন্ড সার্কেল গুলো 6টা আসছে, ধরেন এই যে আমি একটু অ্যানোট করছি, একটু মার্ক করে দিচ্ছি, ধরেন এটা ধরেন হচ্ছে 10 পিক্সেল ডিস্টেন্স। আবার ধরেন এই দুইটা মিলে আমি 20 মানে হচ্ছে বেশি রাখবো, মানে মাঝখান থেকে একটা সার্কেল বাদ হবে বা ডিস্টেন্সটা একটু কম বেশি হবে, তখন কি করব? এটা হচ্ছে যে আমরা এখন যেটা নিচ্ছি এটা ডিফল্ট কিছু অবজেক্টে কাজ করছে, ঠিক আছে, ডিফল্ট কিছু শেপ। তো আমরা যদি এভাবে করতে চাই সেটা ম্যানুয়ালি নিজে থেকে তৈরি করতে পারবো। সেটা হচ্ছে যে এখান থেকে যখন আমি অ্যালাইনের কথা বলেছিলাম তখন বলেছিলাম কি অ্যালাইনটা সর্বোচ্চ হয় 360 ডিগ্রি, শূন্য থেকে শুরু করে। এখনো ওই অপশন গুলোতে যাওয়া হয় না, যেটা হচ্ছে যে আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, নেওয়ার পর এখানে রোটেট টুলের এখনো আমরা যাই নাই, যেটা ব্যবহার হচ্ছে রোটেট টুলে যাওয়ার পর আমি এখান থেকে নির্দিষ্ট একটা অ্যালাইন বলে দিচ্ছি যে কতটুকু অ্যালাইন হবে। কারণ আমার দরকার হচ্ছে 20 20 ডিগ্রি অ্যালাইন, এখান থেকে 20 ডিগ্রি চলে গেছে, ঠিক আছে, কপি। যতটুকু দূরত্ব প্রয়োজন ততটুকু নিতে পারি। তারপর যে সার্কেলের ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি এখান থেকে শিফট আল্টার চেপে সমানভাবে একটা বৃত্ত নিচ্ছি, বৃত্তটা এটা সমান করে দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি যে এই বৃত্তটা কত পার্সেন্ট ছোট হবে এটা থেকে, এখান থেকে আমি পার্সেন্ট গুলো বলে দিতে পারবো। 90,
অথবা আমি এখান থেকে দিচ্ছি 50। এখনো আমরা এই অ্যাডভান্স অপশনগুলোতে এখনো আসি নাই, ঠিক আছে? এভাবে আমরা মানে নিজে থেকে তৈরি করতে পারবো। আর এগুলো ডিফল্ট যেগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহারগুলো আমরা দেখতেছি। আর এখানে আপনি যেটা বলেছেন ওখানে ডিস্টেন্সটা সেইভাবে বলে দেওয়া যায় না, ঠিক আছে? তারপর যেটা আছে এখানে আমাদের বেসিক টুলগুলো তো দেখেছিলাম, এটার পাশাপাশি দেখা হয়ে গেছে। তো এখানে পলিগন টুলটা আছে, যেহেতু আমরা রেক্ট্যাঙ্গুলার দেখেছি, রাউন্ড রেক্ট্যাঙ্গুলারটা সম্ভবত বাকি আছে। রাউন্ড রেক্ট্যাঙ্গুলারটা হচ্ছে যে এটাও রেক্ট্যাঙ্গুলারের মতো, কিন্তু কর্নারগুলো একটু কার্ভ, বাঁকানো। এটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার। তারপর যেটা হচ্ছে ইলিপসের কাজগুলো আমরা দেখলাম। এবার পলিগন, পলিগন টুলটা এরকম চতুর্থ সাইড একটু কাটা কাটা, ঠিক আছে? আমরা চাইলে এগুলোকে ক্লিক করে ম্যানুয়ালি বলে দিতে পারি যে কতগুলো এখানে স্লাইড হবে। এখান থেকে সাইড আমি দিয়ে দিচ্ছি, 10টা সাইড করলাম। হ্যাঁ, এটা 10টা ভাগ হয়ে গেছে, 10টা সাইড হয়ে গেছে। আমি এখান থেকে যদি বলি 3টা লাগবে, ট্রায়াঙ্গেল হয়ে গেছে। আপনি কি জাস্ট ক্লিক করছেন? হ্যাঁ, আমি এখান থেকে টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করেছি, শুধু করার পরে এই অপশনটা আসছে পলিগন, ঠিক আছে? আচ্ছা, এটা রেক্টাঙ্গুলার ক্ষেত্রে আসবে, এখানে প্রত্যেকটা টুলস এর ক্ষেত্রে আসবে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা টুলস এর ক্ষেত্রেও ঠিক একইভাবে আসবে। এতে বলে দিচ্ছি 3টা। তো যখন আমরা এগুলো অ্যাডভান্স ভাবে ব্যবহার করবো, এখান থেকে আমরা বেসিক শেপ গুলো এগুলোর সঙ্গে পরিচিত হচ্ছি। যখন অ্যাডভান্স ভাবে ব্যবহার করব তখন এগুলো দিয়ে কত ধরনের ডিজাইন করা যায় এই জিনিসগুলোর সঙ্গে পরিচিত হব। আসলে সত্যি বলতে কি স্যার, আমরা আসলে পুরোপুরি টুলসটা আমরা মাথায় আয়ত্ত করতে পারি নাই। টুলস যদি আয়ত্ত করতে পারি তাহলে এগুলো কাজ করার কোনো তো সমস্যা নেই। যেমন ধরেন এই যে আমি একটা জিনিস করলাম এখানে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সবার পরিচিত একটা জিনিস। আমি এখন এখান থেকে জিনিসটা একটু ঘোরায় দিলে সবাই চিনতে পারবেন। যদি না চেনেন তাহলে বাংলাদেশে বাস করেন না, এটা হচ্ছে রবির লোগো, ঠিক আছে? ও রবিল ঠিক আছে। কারণ ওয়াও ভাইয়া কেমনে করলেন? কারণ এইভাবে আমরা চাইলে খুব দ্রুত অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো করে ফেলতে পারি, কিন্তু এখন আমাদের বেসিক গুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? জি কারণ ভাইয়া। এগুলো কাজ 2 4 5 সেকেন্ডে করা সম্ভব, ঠিক আছে? এগুলো নর্মাল কাজ। তো ভাইয়া কিভাবে করলেন আরেকবার একটু বলেন। এই তো আমি তো বলছি যে আর বেসিক গুলো শেষ হোক, তারপর আমরা অ্যাডভান্সের দিকে যাবো। এই জন্য আমি অ্যাডভান্স গুলো হাত দিই না, তারপর ওগুলোর আগ্রহ থাকে বেশি, ঠিক আছে? জি আচ্ছা ভাইয়া ভাই, বেসিক সময় শেষ হয়ে যাচ্ছে, আচ্ছা, টাইম শেষ হয়ে বেসিক যাচ্ছে। তো আজকে বেসিক টাইম গুলো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এখন আজকে যেগুলো দেখালাম এগুলো নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না, আপাতত কোনো প্রশ্ন নাই। আর সেভ করা কি সবাই শিখছেন মোটামুটি? জি জি জি। ভাইয়া। Yes, জি yes. ভাইয়া। আচ্ছা, এখান থেকে যদি আমি সবাই সেভ করা শিখছেন, যদি আমি বলি যে একটা জেপিজি ইমেজ দেন তখন কি করবেন? আচ্ছা ভাই, একটা রিকোয়েস্ট, আপনাদের কাছে যদি একটা প্র্যাকটিস ফাইল থাকে, যদি ধরেন কি করতে হবে একটু প্র্যাকটিস ফাইল। প্র্যাকটিস করার মতো এখনো এখানে যে টুলস গুলো দেখিয়েছি ওইভাবে প্র্যাকটিস করার মতো কিছু নাই। এখান থেকে চাইলে আপনারা নিজে থেকে অনেক কিছু প্র্যাকটিস করতে পারেন। যেমন এখানে বেসিক শেপের মাধ্যমে আমি এখানে ধরেন এখানে ড্র্যাগ করলাম, এটা একটা বক্স, এখানে আমি একটা কালার দিচ্ছি। তারপর এখানে কি আছে? ইলিপস টুল কিভাবে কাজ করে? বৃত্ত। এখান থেকে আমি শিফট আল্টার ধরে সমানভাবে একটা বৃত্ত নিলাম, এটা রেড কালার করলাম, তাহলে কি হলো? একটা বাংলাদেশের পতাকা, ঠিক আছে? তো তারপরে এখানে কি একটা বক্সটা আমি একটা কালার করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা কি দেখলাম? পলিগন টুলের এখানে ক্লিক করে 3 বলে দিলাম, ওকে। এখানে ট্রায়াঙ্গেল চলে আসছে, এটা আমি এটার উপরে দিয়ে দিচ্ছি, তাহলে একটা ঘরের মতো চলে আসলো, কার্টুন ক্যারেক্টারের ঘরগুলো, ঠিক আছে? তো তারপর এখানে যে বৃত্তগুলো আছে এই বৃত্তর মাধ্যমে আমরা এখানে বেশ কিছু বৃত্ত অ্যাড করতে পারি। তো ভাইয়া এগুলো সেট বলতে কি বোঝাইতে চাইছেন? এখান থেকে আমি এটার পেন টুল ব্যবহার করছি, পেন টুল ব্যবহার করে নিচে একটা কিছু দিচ্ছি,
বেসিক প্রথম অবস্থায় যে কাজগুলো করতে পারেন, এই ধরনের অনেক কিছু যেগুলো দেখছেন এগুলো দিয়ে অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে, আমি এখানে একটা গাছের মতো তৈরি করলাম। ঠিক আছে, এই এই জিনিসটা উপরে আছে, এটাকে নিচে সেন্ড টু ব্যাক করার জন্য, যেমন এটা নিচে আছে, এই দুইটা এটা আছে উপরে, এটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, যেটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, গাছ তৈরি করলেন। এখান থেকে পেন টুলের মাধ্যমে আপনি চাইলে অনেক কিছু তৈরি করতে পারেন, যেমন এখান থেকে বাঁকা করলেন, কার্ভ করলেন, এখানে এসে কেটে দিলেন, পাশে কার্ভ করলেন, ভাই কেটে দিলেন, ভাই একটু সেভ করার নিয়মটা শিখাবেন? তারপর এখানে ভাইয়া drag করে একটা পাখি ভাইয়া তৈরি। ঠিক আছে, জি বলেন। ভাইয়া, আপনার অ্যাঙ্করটা কেটে দাও একটু শিখাতেন তো ভাইয়া, ভুলে গেছিলাম। ভাই আজকে তো টাইম নাই। ক্লিক করলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, এখানে এসে আমি যে যেখানে হ্যান্ডেলটা আছে এটার হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্টে এসে পেন টুলের মাধ্যমে ক্লিক করলে দেখেন পেন টুলের সঙ্গে একটা কর্নার চিহ্ন আসছে, এটা কেটে যাবে। জি। ঠিক আছে, সাকিব ভাই জি বলেন। আজকে কি একটু এক্সট্রা সময় দেবেন ফেসবুক গ্রুপে? ফেসবুক গ্রুপে আসলে আমি তো এগুলোর পরে আমার ক্লায়েন্টের কাজ করতে হয়, আমার হাতে অনেক ক্লায়েন্টের কাজ জমা পড়ে আছে, মোটামুটি বেশ। ভাই 20 মিনিটের জন্য ভাই। 20 মিনিট? এখানে তো আলাদা ভাবে ওই মানে আপনাকে যে গ্রুপে সময় দেবো, গ্রুপে সময় দিতে গেলে তো ওখানে মেসেজের কথা বলতে হবে এখন তো। আচ্ছা ভাই, একটা কথা ভাইয়া, কি বলেন? একটা কথা ছিল যে যে আমি যে আজকে ক্লাস করতে পারলাম না, ঠিক আছে, আমি কি আজকে ক্লাসটা কি কালকে করতে পারবো? আজকে ক্লাসটা কালকে কথা- করতে পারবেন না, কিন্তু আজকে ক্লাসের ভিডিওটা আপনি কালকে পাবেন। তাও ঠিক আছে, ওকে। ও ভাই একটা ভাইয়া, প্রশ্ন ছিল ভাই। জি বলেন। হ্যালো ভাই, আসলে আমাদের বেসটা কি জিডি 182 1 নাকি জিডি 182? এখানে তো আইডিতে আপনার জিডি 182 টু দিয়ে আমি আইডিতে ঢুকি, কিন্তু এটা 1 2 এখন আপাতত একটা ব্যাচই আছে, 2 হলো আপনাদের, 1 হলো আপনাদের। ঠিক আছে, ও তার মানে আমাদের যে যে ফেসবুকে যে গ্রুপটা আছে ওই সবগুলা কি আমাদের গ্রুপেরই নাকি? এখানে আপনাদের না, না। গ্রুপের না, ওখানে আরো আগের ব্যাচ গুলো আছে, যাদেরটা 3টা ব্যাচ মিলে একটা ব্যাচ হয়েছে, ওটা আলাদাভাবে ক্লাস চলতেছে। ও, আচ্ছা ভাইয়া, আমরা কি ব্যাচ 1 এ পড়ছি না 2 তে পড়ছি? এই ব্যাচে শুধু আচ্ছা, একটা ব্যাচই আছে, তার মানে 1 2 আচ্ছা আপনারা সাকিব ভাইয়া, সাকিব আচ্ছা, ভাইয়া 1 এরটা আমাদের 1ও আপনাদের, 2ও Hello? আপনাদের, আচ্ছা 2 আপনাদের। দুটাই আপনাদের। অর্থাৎ গ্রাফিকদের মধ্যে মানে ডিফারেন্ট, অর্থাৎ আপনারা ওই আচ্ছা সাকিব ভাইয়া, মানে হ্যাঁ, ব্যাচের বলেন। কথা এখন শেষে একটু আমাকে ওই সেভ করার নিয়মটা শিখাবেন? ব্যাচ তো আমাদের একটাই, একবারে বলছেন। সেভ করার সমস্যা নিয়ম নেই। হচ্ছে যে ফাইল থেকে সেভ অথবা সেভ অ্যাজ এ ক্লিক করলে জি। এখান থেকে আমরা লোকেশন বলে দেবো, যেমন আমি ডেস্কটপ দেখিয়ে দিয়েছি, এখানে ফাইলের একটা নাম দিব, এখানে নাম দেওয়ার পর সেভে ক্লিক করব। ঠিক আছে, জি সেভে ক্লিক করার পর এখান থেকে আমি কোন ভার্সনে সিলেক্ট করতে চাই, সেভ করতে চাই, যেমন এটা আপডেট ভার্সন দেওয়া আছে, এখান থেকে যদি চাই আমি ইলাস্ট্রেটর 10 কিংবা CS6 CS5 CS3 যে কোনো ভার্সনে সিলেক্ট করতে চাই, এখানে আমি দেখাই দিতে পারি, অথবা আমি ডিফল্টে রেখে সেভ। ওকে, এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো ভাইয়া, ঠিক আছে, এই যে পতাকা। আর যদি ভাইয়া আমি একটা kindly- ইমেজ আকারে সেভ করতে চাই, সেক্ষেত্রে ফাইল থেকে এক্সপোর্ট, এখানে জি এক্সপোর্ট এসে যাওয়ার পর এখানে দেখেন ফটোশপ ফরম্যাট আছে, অটোক্যাড ফরম্যাট আছে, অনেক ফরম্যাট আছে, এখানে পিএনজি আছে, জেপিজি আছে, এখান থেকে আমরা জেপিজিটা সিলেক্ট করে এখানে যদি আমি বলি যে ইউজ আর্টবোর্ডটা যদি আমি টিক মার্ক না করে দেই, তাহলে কি হবে, শুধু আমার পতাকাটুকুই সেভ হবে। আর যদি ইউজ আর্টবোর্ড দেই, তাহলে এই যে পুরো আর্টবোর্ডের যে সাদা এরিয়া আছে, এই এরিয়া সহ সেভ হয়ে যাবে। তাহলে আমি ইউজ আর্টবোর্ডটা দিলাম, দিয়ে এক্সপোর্টে ক্লিক করলাম। শুধু পতাকাটা সেভ হলো। তারপর এখানে ভাইয়া। কালার মোড RGB, এটা ইমেজের ক্ষেত্রে। আর যেটা হচ্ছে রেজুলেশন 72 আছে, আপনারা চাইলে হাই রেজুলেশন দিতে পারেন। ওকে, জি ভাইয়া, এখানে ভার্সন যেটা বললেন যে সিএস আপনার 18 17 আছে ভার্সনে, এখানে ভার্সনের বিষয়টা কি? ভার্সনের বিষয়টা হচ্ছে ব্যাকডেট ভার্সনের